বিশ্লেষকরা বলছেন দেশ এখন নির্বাচনের দিকে এগোবে, অর্থনীতি হবে চাঙ্গা আর শেয়ার বাজারের গতি বৃদ্ধি পাবে বহুগুণ। আনফরচুনেটলি এখনকার যে বাজার পরিস্থিতি সেটা ইজ নট আপ টু আওয়ার এক্সপেকটেশন। 5 ব্যাংকের একীভূত ইস্যুতে শেয়ার মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে, স্টক এক্সচেঞ্জের লেনদেনও বন্ধ। এই ডিসিশনগুলো আমার কাছে মনে হচ্ছে একটা অসম্পূর্ণ ডিসিশন। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিকের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা থেকে শুরু করে গোটা দেশের শান্তির জন্য যার প্রতীক্ষা ছিল সেই তারেক রহমান দেশে ফিরেছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনে সত্যিই যেন সারা দেশের পরিস্থিতি অনেকটা শান্ত। এছাড়া তার ভাষণ যে প্রশংসা কুড়িয়েছে, এতে তিনি দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত এমনটাই মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন দেশ এখন নির্বাচনের দিকে এগোবে, অর্থনীতি হবে চাঙ্গা আর শেয়ার বাজারের গতি বৃদ্ধি পাবে বহুগুণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 52.16% বেড়ে দাঁড়িয়েছে 4,884 পয়েন্ট। লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে 1,007 কোটি টাকা। দর বেড়েছে 241টির, কমেছে 101টির এবং অপরিবর্তিত রয়েছে 44টির দর। সূচক সামান্য উত্থান হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের চিত্র অনেকটা ইতিবাচক। গেল সপ্তাহে সিএসসি সূচক সিএএসপিআই 18 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 13,642 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন 22 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 49 কোটি 82 লাখ টাকা। এছাড়া 255 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 103টির, কমেছে 128টির এবং অপরিবর্তিত রয়েছে 24টির দর। দর্শক, বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছেন। এছাড়া বিএসইসির নতুন আইনে 31 মিউচুয়াল ফান্ড পড়েছে লিকুইডেশনের ঝুঁকিতে। সব মিলিয়ে দেশের অর্থনীতি ও শেয়ার বাজারের বিশ্লেষণ জানাবেন ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে ফাহিম হাসান। আমরা যদি পুরো সপ্তাহ অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো টার্নওভার খুব বেশি ছিল না। কোনো শেয়ারে বাই প্রেশার যেমন ছিল, তেমনি কোনো শেয়ারে সেল প্রেশার ছিল। সিলেক্টেড টপ 5 গেনার দেখি তাহলে দেখতে পাচ্ছি রহিম টেক্সটাইল, রহিমা ফুড। সো রহিমা ফুডের ক্ষেত্রে আপনারা হয়তো জানেন সিটি গ্রুপের তরফ থেকে একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, যে কারণে এর আর্নিংস প্রসপেক্ট আরও উজ্জ্বল হয়। সো সেই কারণে হয়তো এর দামটা বৃদ্ধি পেয়েছে। আমরা যদি সিলেক্টেড 5 লুজার শেয়ার দেখি তাহলে মোটা দাগে জাঙ্ক শেয়ার দেখতে পাচ্ছি। এই সপ্তাহের টপ মোস্ট ট্রেডেড শেয়ারগুলো যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সাইহাম কটন, রহিমা ফুড এবং সিমটেক্স। বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2025 অর্থ বছরে রেকর্ড মুনাফা অর্জন করে এবং সামনে আরও নতুন জাহাজ নামানোর পরিকল্পনা করছে। আমরা যদি টার্নওভার ওয়াইজ টপ 5 লার্জ সেক্টরের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংক। আমরা যদি এ সপ্তাহে সিলেক্টেড কিছু নিউজের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি প্রথমে ফরেন ইনভেস্টররা মার্কেট থেকে এক্সিট নিচ্ছে। এখন এর একটা কারণ হতে পারে তারা প্রফিট টেকিং করে এক্সিট নিচ্ছে, আরেকটা হচ্ছে তারা বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কেট থেকে এক্সিট নেওয়াটাকে সমীচীন মনে করছে। বিসিকের নতুন মিউচুয়াল ফান্ড রুলের কারণে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডগুলোর লিকুইডেশন বা কনভার্সনের সুযোগ তৈরি হচ্ছে। এখন রুল ওয়াইজ ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড কনসেপ্টটা ফেজ আউট করা হচ্ছে। ইউনিট হোল্ডার যারা মিউচুয়াল ফান্ডের, তারা যখন এক্সিট নিবে অ্যাটলিস্ট ইউনিটগুলোর আন্ডারলাইন প্রাইসে এক্সিট নিতে পারবে, যেটা আপনার ইউনিটগুলো যদি শেয়ার মার্কেটে ট্রেড হতো তার তুলনায় বেশি। আরেকটা দিক লক্ষণীয়, সেটা হচ্ছে যখন ফান্ডগুলো রিডেমশন হয় বা লিকুইডেশন হয় তখন কিছু নির্দিষ্ট শেয়ারে বেশ লম্বা সময় ধরে সেল প্রেশার বিরাজমান থাকতে পারে। এরপরের নিউজ হচ্ছে ট্যাক্স ইনসেন্টিভের অপ্রতুলতার কারণে আরএমজি কোম্পানিগুলো লিস্টেড হতে পারছে না। এখন কনটেক্সট হচ্ছে যে সকল আরএমজি বেশ প্রফিটেবল তাদের কর্পোরেট ট্যাক্স রেট লিস্টেড কোম্পানির তুলনায় অনেক কম, কিন্তু যারা লেস প্রফিটেবল তাদের ক্ষেত্রে ট্যাক্স বার্ডেনটা বেশি হয়।
আমাদের যে কমপ্লেন অনেকদিন ধরেই রয়েছে যে আমাদের শেয়ার মার্কেটের আইপিওতে গুণগত ভালো মানের কোম্পানি লিস্টেড হয় না। কারণ এই ধরনের লেস প্রফিটেবল আরএমজি যদি লিস্টিং হয় ট্যাক্স ইনসেন্টিভ দিয়ে, তাহলে কি আমাদের শেয়ার মার্কেটের যে গুণগত পরিবর্তন সেটা কি আদৌ অ্যাচিভ হবে কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে। পুঁজিবাজারের সূচক ধরে রাখা গেল দৈনিক লেনদেনের অবস্থা খুবই নাজুক। নির্বাচন হবে কি হবে না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সে অনিশ্চয়তা অনেকটা কেটে গেছে। এখন পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আপনার আনফর্চুনেটলি এখনকার যে বাজার পরিস্থিতি সেটা ইজ নট আপ টু আওয়ার এক্সপেকটেশন। আমাদের যেটা ধারণা ছিল যে ইলেকশনটা যখন ডিক্লারেশনটা হয়ে যাবে এবং ইলেকশন মানে ওয়েন উই আর হেডিং টুয়ার্ডস দ্য ইলেকশন মার্কেটটা পজিটিভ রিয়াক্ট করবে এবং সেটা শুরু করেছিল। বাট আনফর্চুনেটলি ডিসেম্বর মাসে এসে দেখছি আমরা যে এটা ঠিক যে পেসে যাওয়ার কথা সেভাবে এটা যাচ্ছে না। এটার কারণটাও আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে যে আমাদের ধরেন সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়ে গেছে যে ফাইন্যান্সিয়াল সেক্টরটা, সেখানে 5টা ব্যাংক নিয়ে একটা সমস্যাতে আমরা গেলাম, 9টা এনবিএফআই আসলো, তারপরে ধরেন এখন আবার হয়তোবা দেখা যাবে আর্লি নেক্সট ইয়ার আরও 2-1টা ব্যাংক যোগ হচ্ছে বা এনবিএফআই যোগ হচ্ছে। আপনি আজকে একটা ব্যাংকের ব্যাপারে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে মেজর পোর্শন অফ দ্য লোন ইজ মোর অর লেস ইজ নট কামিং ব্যাক। সো তার মানে যে আরেকটা ব্যাংক হয়তো নেক্সট ইয়ার অ্যাড হবে। তো এই যে একটা আনসার্টিনিটি, একটা হচ্ছে যে তাদের যে ক্যাপাসিটি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যারা ছিল, যারা হিউজলি ইনভেস্টেড ছিল ইন দ্য স্টক মার্কেট, তাদের ক্যাপাসিটি কনস্ট্রেন্ট দেখা যাচ্ছে যে ওরা নিজেরা ইনভেস্ট করতে পারছে না। দিস ইজ ওয়ান সাইড অফ দ্য স্টোরি। দ্য আদার সাইড অফ দ্য স্টোরি যে আমরা যারা মানে বাজারে বিনিয়োগকারী যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলিতে ইনভেস্ট করেছে, তারা এখন ধরেন আপনার মোটামুটিভাবে একটা খুব চ্যালেঞ্জিং একটা হার্ডশিপের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এইটার কনসিকুয়েন্সিয়াল ইফেক্টটা পড়ছে অন দ্য আদার স্টকস। এবং সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়ে গেছে আমাদের এখন এটা ভলিউম। ইন্ডেক্সটা মোটামুটিভাবে আমরা ধরে রাখতে পারছি, কিন্তু কোনোভাবেই ভলিউমটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারছি না। নেভারদিলেস এখন আমাদের যেটা করতে হবে যে ডিসেম্বর মাসে তো আপনার সবাই জানেন যেটা ক্লোজিংয়ের ব্যাপার আছে, আমাদের হাতে খুব একটা ওয়ার্কিং ডেজ নাই, সেখানে কিছু ক্লোজিং ম্যাটারগুলি যেহেতু থাকে আমরা এই আর 2-1 দিনের মধ্যে আমরা হয়তো খুব বেশি ভলিউম ক্রিয়েট করতে পারবো না। বাট দ্য গুড থিং ইজ দ্যাট আপনারা জানেন যে একটা আনসার্টিনিটি যেটা ছিল যে ইলেকশন হবে কি হবে না, তারেক রহমান সাহেব আসবেন কি আসবেন না, সেটা মোটামুটিভাবে আজকে এসে বলতে পারি যে ইট ইজ বিন ক্লিয়ার। ইলেকশন উইল বি হেল্ড অন দ্য 12th of February। এটা মোটামুটিভাবে ওয়াইডলি বিলিভড। সেটার এখন যে পরবর্তী ধাপ আমরা আশা করছি যে বাজারে বিনিয়োগকারীদের আস্থা এখন ফিরে আসা উচিত। আমরা আশা করছি ফিরে আসবে বা আসা শুরু হবে, যেটা হয়তো ব্যাপক আকারে আমরা দেখব ইলেকশনের পরপর। বাট আপাতত ইলেকশনের যে আনসার্টিনিটি ছিল টু দ্য লোকাল অ্যান্ড ফরেন ইনভেস্টার্স, দ্যাট ইজ মোর অর লেস গন। এতটুকু পজিটিভ জিনিস বলতে পারবো, এটা খুব দরকার ছিল। শেয়ার বাজারের দর ওঠানামা করে বিনিয়োগকারীদের আস্থার ওপরে, আর এই আস্থা তৈরি হয় বিভিন্ন দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে। তবে নির্বাচনী ধোঁয়াশা দূর হওয়ার পর সে আস্থা ফিরে আসতে শুরু করেছে। সম্প্রতি যে বিদেশি বিনিয়োগ কমে গেছে তা আবারও ফিরে আসবে এমনটাই মনে করেন বিশ্লেষকরা। যে মার্কেটের কনফিডেন্স লেভেলটা একদম তলানিতে চলে এসেছিল, সবাই একটা কিছু জন্য অপেক্ষা করছে মনে হচ্ছে, এমন একটা অবস্থা মার্কেট প্রিভেট করছিল গত প্রায় বেশ কিছুদিন যাবত। কিছু একটা ওয়েটিং ফর সামথিং গুড নিউজ, সামথিং চেঞ্জেস অর হোয়াট এভার ইট ইজ। আসলে সবাই একটা স্থিতিশীলতা চায়, আর স্থিতিশীলতা মানেই মার্কেটের উপরে কনফিডেন্স আসা। যেহেতু আমরা আশা করতেছি যে নির্বাচন হবে, যে যাই বলুক না কেন, বর্তমান সরকার এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনি দৃঢ়তার সাথে বলেছেন যে নির্বাচন হবে। ভুল বোঝাবুঝির অবকাশ এখানে নাই, তফসিল ঘোষণা করা হয়ে গেছে এবং নির্বাচনমুখী সবাই এসে গেছে, দলগুলোও নির্বাচনের কার্যক্রম শুরু করছে, নমিনেশন দেওয়া হয়ে গেছে। সো দিস থিংস ক্রিয়েটিং দ্য কনফিডেন্স ইন দ্য মার্কেট। আশা করতেছি খুব বেশি দূরে না, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, হয়তো নির্বাচনের পরে আমরা ভালো কিছু দেখব। আসলে পুঁজিবাজার কিন্তু নির্ভর করে টোটালটাই কনফিডেন্সের উপরে, দাম ওঠানামা করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জন্য, এটা সবাই আমরা জানি, ইটস নাথিং নিউ। তো এখানে যে পরিবর্তনটা যদি আসে, মানে একটা নির্বাচিত সরকার যদি চলে আসে,
এটা যেমন আমাদের দেশের ভিতরে আভ্যন্তরীণ যারা ইনভেস্টর আছে, বিনিয়োগকারী যারা আছেন, তাদের যেমন কনফিডেন্স বাড়বে, একই সাথে কনফিডেন্স বাড়বে বৈদেশিক বিনিয়োগকারীদেরও, তারাও কিন্তু আসবে। আসলে আমার মনে হয় পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, সেই ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। পুঁজিবাজার যখনই একটি ভালো অবস্থানের দিকে এগিয়েছে, তখনই কোনো না কোনো নীতি নির্ধারণী মহলের শীর্ষ কর্মকর্তাদের অযাচিত হস্তক্ষেপ কিংবা মন্তব্যে ছড়িয়েছে বিষাক্ত তীরের মতো। ফলে সংবেদনশীল এই পুঁজিবাজারে আবারও তৈরি হয়েছে আস্থার সংকট। তাই আগামীর পুঁজিবাজার সম্পর্কে দায়িত্বশীল কর্মকর্তাদের মন্তব্য বা হস্তক্ষেপ করার আগে বিএসইসি কিংবা স্টক এক্সচেঞ্জের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। যে এটা গত কয়েক মাস বা ধরেন আপনার সিন্স দিস গভর্নমেন্ট হ্যাজ ইন দ্য পাওয়ার, এটা হয়তো একটু বেশি পরিমাণে দেখা গিয়েছে, রাইট? সেটাই আপনি বলতে চাচ্ছেন। এবং এটার কারণটা হচ্ছে যে যেটা হয় যে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে যে অ্যাকাউন্টেবিলিটি থাকে টু অফ দ্য ব্যুরোক্রেসি, সেটা ধরেন একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট বা নন ইলেক্টেড গভর্নমেন্টের কাছে হয়তো এটা থাকে না, আমরা যেটা মনে করি আর কি। কারণ এই যে আপনি যেন বললেন যে আপনার দায়িত্বশীল পদে থেকে যখন একটা কথা বলে, এটার যেই কনসিকুয়েন্সিয়াল ইফেক্টটা কী হবে, সেটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সেটা যারা স্টেটমেন্টগুলি দেয়, আমরা সাধারণভাবে দেখি যে ওনারা অনেক মানে ইন কনসালটেশন উইথ দ্য পলিটিক্যাল পার্টি অর দ্য পলিটিক্যাল মিনিস্টার, কিন্তু যেটা আমরা গত কয়েক মাস ধরে এটা দেখছি না। যার জন্য যখনই বাজারে একটু গতি পায়, তখনই স্টেটমেন্টগুলি আসে এবং সেটা আবার বাজারকে তার আগের পজিশনে ফেরত নিয়ে যায়। তো এই যে ধরেন আপনার মানে দ্যার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন এ পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যান্ড নন পলিটিক্যাল গভর্নমেন্ট। পলিটিক্যাল গভর্নমেন্টের একটা জবাব দিতে থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে টু দ্য পাবলিক, টু আস, যেটা ধরেন নন পলিটিক্যাল গভর্নমেন্টের থাকে না বা কেয়ারটেকার গভর্নমেন্টের থাকে না। তো এই যে ধরেন যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, যে ওনাদের যেহেতু আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, জবাবদিহিতে থাকে, সেই ক্ষেত্রে ওনারাও ওইভাবেই আপনার ধরেন এই গভর্নমেন্ট মেকানিজমটা বা ফাংশনাল মেশিনারিজগুলি যেগুলি কাজ করে গভর্নমেন্টে, সেগুলি ওনারা ওইভাবেই ম্যানেজ করে এবং তাই হয়ে আসছে এবং তাই হয়, সারা পৃথিবীতেই হয়। এবং এই কারণেই আমরা বলছি, শুধু আমরা না, সারা পৃথিবীর বিনিয়োগকারীরা বলছে যে আপনার দে হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। মার্কেট, প্রত্যেকটা মার্কেটের একটা রেগুলেটর আছে। আমাদের ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর হচ্ছে বিএসইসি, মানি মার্কেটের রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঠিক এইভাবেই যার কনসার্ন তারই কথা বলা উচিত। অত্যন্ত বিনীতভাবে আমি বলবো, যারই কথা বলেন না কেন, যদি আমি এই মার্কেট যদি আমার কনসার্ন না হয়, যেমন আমি কোনোদিনই কিন্তু অন্য বিষয় নিয়ে কথা বলি না। ক্যাপিটাল মার্কেট আমার বিষয়, এখানেই আমার রুজি রুটি, এখানেই আমি কাজ করি দিন রাত। আমার চিন্তা ভাবনা একটাই, যে মার্কেটটা কীভাবে উন্নতি হবে, কীভাবে ভালো হবে। কারণ ভালো হলে তো আমিও বেনিফিটেড হচ্ছি। আমাকে তো কোনো রং ডুইং করার দরকার নেই, তো অন্যায় কিছু করার দরকার নেই। তো আমাকে শুধু মার্কেটের সাথে থাকতে হবে। সেটা খারাপের সময় আছে, ভালো সময় তো থাকবোই। অতএব আমার মনে হয় যারা এই ধরনের কথাবার্তা বলেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, প্লিজ আপনার যার মার্কেটে যার কথা বলার কথা তাকেই কথা বলতে দেন, এসএসসি কথা বলুন। এ সম্পর্কে একটা আইন কিন্তু করা হয়েছিল ডক্টর খায়রুল হোসেন সাহেব যখন ছিলেন, যখন পরিবর্তিত বিসিসি সাজানো হলো 2012 পরে, ওই 10-এর পরে, তখন কিন্তু একটা আইন করা হয়েছিল যে ক্যাপিটাল মার্কেটের সম্পৃক্ত লোক ছাড়া অন্য কেউ এই সম্বন্ধে কোনো কথা বলতে পারবে না। এটা কিন্তু একটা আইন করা হয়েছিল, তখন সার্কুলার দেওয়া হয়েছিল। তো আমার মনে হয় সার্কুলার কেন দিতে হবে? আমি আমার অন্যের এলাকায় পা না দিলেই তো হয়, দরকার কি? কারণ হিস্ট্রি ইজ নট মাই সাবজেক্ট। হিস্ট্রি নিয়ে আমি কেন কথা বলবো? মেডিকেল সায়েন্স ইজ নট মাই সায়েন্স, ইটস নট মাই সাবজেক্ট। তো আমি ডাক্তার নিয়ে কোনো কথা বলবো? আমার যেটা সাবজেক্ট আমি এটা নিয়েই থাকি, এটা নিয়েই কথা বলি, তাতেই উন্নতি হবে। তো আমি আশা করি we should take care of this. 5 ব্যাংকের একীভূত ইস্যুতে শেয়ার মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে। স্টক এক্সচেঞ্জের লেনদেনও বন্ধ। সাধারণ বিনিয়োগকারীদের হয়েছে বিনা দোষে অপূরণীয় ক্ষতি। সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিলেও তার কোনো বাস্তবায়নই চোখে পড়ছে না। তবে বিশ্লেষকরা বলছেন এটি পরিপূর্ণ নয়, বরং অর্ধেক সিদ্ধান্ত। আসলে একটা সমালোচনাই হয়ে যায়, তবু বলতে হচ্ছে স্পষ্টভাবে যে এই ডিসিশনগুলো আমার কাছে মনে হচ্ছে একটা অসম্পূর্ণ ডিসিশন।
আপনি একটাকে মার্চ করবেন, মার্চ করার পরে কি হবে, অ্যামালগামেট করবেন, অ্যামালগামেশনের পরে কি হবে, হোয়াট উইল বি ফেট উইথ দ্য ইনভেস্টার্স, হোয়াট উইল বি ফেট উইথ দ্য স্পন্সার্স, এইগুলো সমস্ত কিছু বিবেচনা এনে অগ্র-পশ্চাৎ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখানে যে ডিসিশনটা আসছে আমার কাছে মনে হয় এটা হাফ হার্টেড ডিসিশন, এটা অর্ধেক ডিসিশন, আংশিক ডিসিশন, এটা আরও ডিসিশন আসবে। অতএব এখানে আশাহত হওয়ার কিছু নয়, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। সরকার যেহেতু একটা সিদ্ধান্ত নিচ্ছেন, ডেফিনেটলি তারা অগ্রপশ্চাৎ চিন্তা করে নিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত, মানি মার্কেটকে মানে উজ্জীবিত করার জন্য সিদ্ধান্ত, প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু পজিটিভলি চিন্তা করে করা হয়, কিন্তু সিদ্ধান্তটা আপনার ইফেক্ট কী হবে সেটা যদি চিন্তা না করা হয় তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা অসম্পূর্ণ সিদ্ধান্ত, যে কথাটা আমি আবার বলছি। আমার কাছে মনে হয় এই সিদ্ধান্তটা অসম্পূর্ণ সিদ্ধান্ত, এটার পরেও আরও কিছু ইনফরমেশন আসবে। বিনিয়োগকারীদের জন্য আমরা যেটা বলছি, 5টা ব্যাংকের যে বিনিয়োগকারী ওনাদের জন্য একটা স্পেশাল প্যাকেজ করার কথা বলে আসছি জানুয়ারি মাস থেকে, এটা ডিসেম্বর মাস, এবং যেটা বলে আসছি যে আপনারা একটা মূল্যমান ধরে, আপনার ধরেন যে 5টা ব্যাংক আপনার যে শেয়ার ছিল সেগুলির একটা মূল্যমান ধরে আইদার আপনার সরকার নতুন যে ব্যাংক আসছে সেটা শেয়ার তাদেরকে দেওয়া হোক, অথবা একটা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন দেওয়া হোক। কিন্তু এটা এখন পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাইনি ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড, বাট যদিও বলা হয়েছিল একবার যে এটা ইট ইজ আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন। আর এনবিএফের বেলাও আপনার তাই হবে, কিন্তু দিস ইজ ভেরি আনফর্চুনেট যে যেখানে হচ্ছে যে আপনার সাধারণ বিনিয়োগকারী দে আর নট পার্ট অফ দ্য লুটিংস, রাইট? আপনার 5টা ব্যাংক তো বন্ধ হয়েছে, বা ধরেন এনবিএফআইগুলি বন্ধ হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য লুটিং বাই দ্য ব্যাংক ওনার্স অর দ্য এনবিএফআই ওনার্স অর দ্য বোর্ড মেম্বার্স অর দ্য ম্যানেজমেন্ট। কিন্তু এটা ধরেন আপনার the victim of the events or the circumstances are the general shareholders who had no access to the company, who had no access to the management, no access to the information. So it's very unfortunate. এটা নিয়ে আমার মনে হয় যে রেগুলেটরদেরকে একটু, বা ধরেন যারা সরকারে আছেন ওনাদেরকে একটু চিন্তা করা উচিত যে এটা মানে they should be fair and they should do justice to the common shareholders. দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। শেয়ার বাজারে বিনিয়োগ থাকলে আপনাকে সব সময় তা মনিটরিং এ রাখতে হবে। যদি ভুল জায়গায় বিনিয়োগ হয়েই যায় তবে দ্রুত সরে আসতে হবে সেখান থেকে। বর্তমান বাজার পরিস্থিতিতে আরো বিনিয়োগ পরামর্শ জানবো বিশেষজ্ঞদের কাছ থেকে। বিনিয়োগকারীদের ব্যাপারে আমরা সবসময় যেটা বলে আসছি যে আমরা যারা বিনিয়োগকারী, আমিও বিনিয়োগকারী, যে সেখানে সবারই আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, প্রতিদিন শিক্ষা নেওয়া উচিত। এবং শিক্ষাটা এবারে যে শিক্ষাটা সেটা হচ্ছে যে বাংলাদেশে যেটা বলা হচ্ছে যে কখনো কোম্পানি বন্ধ হয় না, ব্যাংক বন্ধ হয় না, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়নি, কিন্তু এটা ওয়াজ টোটালি রং। ইট ওয়াজ এ মিথ যে বাংলাদেশ না সারা পৃথিবীতেই আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হতে পারে বা কোম্পানি বন্ধ হতে পারে, ওয়েদার ইট ইজ লিস্টেড অর নন লিস্টেড। সেই কারণে আমরা বিনিয়োগকারীদের কাছে বিশেষ অনুরোধ করব যে আপনারা যখন বিনিয়োগ করেন তখন এটাকে আপনি এমনভাবে বিনিয়োগ করেন যে যেখানে আপনি মোটামুটিভাবে অ্যাক্সেস থাকে আপনার ইনফরমেশন প্রতি, এবং এটা আপনাকে মনিটর করতে হবে। আপনি যখনই আপনি নোটিস করবেন যে আপনার বিনিয়োগটা কোশ্চেনেবল হয়ে যাচ্ছে, তখনই আপনাকে এটাকে আমরা যেটাকে বলি পোর্টফোলিও রিশাফল, যে আপনাকে ইনভেস্টমেন্টটা সেখান থেকে উইথড্র করে একটা নতুন জায়গায় দেওয়া উচিত, যেখান থেকে আপনার যদি এর মধ্যে লস হয়ে থাকে সেটা কভার করা যায়। তো এক জায়গায় বিনিয়োগ করে একদম মানে আনলেস ইট ইজ এ ওয়েল প্রুভেন কোম্পানি, সেখানে বসে থাকার আসলে ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। ক্যাপিটাল মার্কেট বা স্টক মার্কেটে থাকতে হলে আপনাকে ইউ হ্যাভ টু মনিটর ইউর ইনভেস্টমেন্ট অন এ রেগুলার বেসিস, এবং যদি দেখেন যে কোনো ভুল হয়ে থাকে, এটা ভুলটা শুধরানোর জন্য যা যা করা দরকার, আপনার যদি এনাফ ইনফরমেশন না থাকে, এনাফ নলেজ না থাকে, তাহলে আমরা বলবো যে ইউ শুড টেক দ্য হেল্প ফ্রম দ্য প্রফেশনালস, ফ্রম দ্য প্রফেশনাল অ্যাডভাইজার্স। বাট প্লিজ মেক শিওর দ্যাট আপনি যে ইনভেস্ট করছেন সেটা আপনি জেনে শুনে করছেন, আপনি বুঝে করছেন, এবং ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মনিটর ইউর ওন ইনভেস্টমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন তো বিনিয়োগকারী কমতে কমতে অনেক কমে আসছে। তো সেই এক সময় ছিল 32 লক্ষ বিও, এখন বোধহয় 16 লাখ বা 14 লাখ বিওতে চলে আসছে। অর্ধেকে কিন্তু অলরেডি বিনিয়োগকারী চলে আসছে। এখন এইখানে বিক্রি করার কিছু নাই, আর এখানে তারা বিক্রি করে নেবেই বাকি, এখানে ধৈর্যই ধরা উচিত। এবং মনে হয় এখানে সেল না দিয়ে বরঞ্চ চুপচাপ বসে থাকা উচিত। যদি কেনার মতো সামর্থ্য থাকে নতুন শেয়ারে ইনভেস্ট করা উচিত, করলে পরে এখান থেকে শেয়ার বাউন্স ব্যাক করবে বলে আমি মনে করি। ইট মে নট হ্যাপেন, এটা নাও হতে পারে, বাউন্স ব্যাক নাও করতে পারে, কিন্তু যেহেতু আমরা সিচুয়েশন, পারিপার্শ্বিকতা, পলিটিক্যাল সিচুয়েশন বলেন, সব কিছু আমরা একটা স্টাবিলিটির লক্ষ্য দেখতে পাচ্ছি,
একটা স্থির একটা স্থায়িত্বের একটা আভাস দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুব ভালোভাবে বলতে পারি যে সামনের দিন খুব ভালো যাবে ইনশাআল্লাহ, এবং নতুন বছর আরো ভালো হবে এই আশ্বাস আমি করতে পারি। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। ইউরোপ, এশিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ার বাজার গেল সপ্তাহ কেটেছে অনেকটা ইতিবাচক ধারায়। গত 5 দিনে যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক 1.63% বেড়ে দাঁড়িয়েছে 48,731 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 3.13% বেড়ে দাঁড়িয়েছে 6,932 পয়েন্ট। ধারাবাহিক উত্থানে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.99% বেড়ে দাঁড়িয়েছে 9,871 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.09% বেড়ে দাঁড়িয়েছে 24,340 পয়েন্ট। দর্শক, এশিয়ার শেয়ার বাজারেও রয়েছে ধারাবাহিক উত্থান। গেল 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 2.51% বেড়ে দাঁড়িয়েছে 50,750 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 1.88% বেড়ে দাঁড়িয়েছে 3,964 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.64% বেড়ে দাঁড়িয়েছে 85,409 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 0.35% বেড়ে দাঁড়িয়েছে 1,71,976 পয়েন্ট। দর্শক, দেখতে দেখতে শেয়ার টকের আজ 50 পর্বের সমাপ্তি হলো। ইনশাল্লাহ হাজির হব নতুন বছরে নতুন কিছু নিয়ে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।